শুক্রবার দিন বিকেল 4টের সময় ইউটিউব আর ফেসবুকের গুড লাইফ উইথ সুকন্যা থেকে আমি একটা লাইভ করি। সেই লাইভে হঠাৎই আমার একটা কথা মনে হলো এবং আমি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি 90 বছরের বেশি বয়স অবধি বেঁচে থাকতে চাই এবং তখন এতটাই সুস্থ থাকতে চাই যাতে আমাকে দেখে 70 বছর বয়সের মতো মনে হয়। এই কথাটা আমি ভীষণ মন থেকেই বলেছিলাম। জানি না আমি এআই এখন কতটা পাওয়ারফুল হয়ে গেছে। আমি তোমাদের সাথে কথা শেষ করে যখন আমি ইউটিউবটা খুলি তখন হঠাৎই একটা ভিডিও আসে। সেটা হচ্ছে একজন জাপানিজ মহিলা যার বয়স 97। সে সারা দিন একা একা কিভাবে জীবনযাপন করে। আমি ভিডিওটা দেখি এবং দেখে ভীষণ আগ্রহ অনুভব করি। তারপরে বেশ কয়েকদিন জাপানিজদের জীবনযাপন, খাওয়া দাওয়া, সারা দিন তারা কি করে এগুলোর ভিডিও দেখতে থাকি এবং সেখান থেকেই আমি জানতে পারি জাপানিজদের গড় আয়ু 84 ইয়ার্স, সেখানে আমাদের ভারতীয়দের গড় আয়ু 70 ইয়ার্স। শুধু তাই না, তারা দীর্ঘদিন সুস্থ এবং হাঁটাচলা করা অবস্থায় থাকে। তাদের লাইফস্টাইলের থেকেই এরকম 7টা হ্যাবিট আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো করলে তুমিও দীর্ঘদিন সুস্থ থাকতে পারবে। তাই একটুও ভিডিওটা স্কিপ না করে 7টা পয়েন্টই ভালো করে নোট করে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার জীবনযাপনটা পরিবর্তন করতে চাও তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। এখন যে 7টা জাপানিজ অভ্যেস বলবো সেই অভ্যেসগুলো তুমি নিজের জীবনে যোগ করলে দীর্ঘদিন অল্প বয়স্ক থাকবে, তোমার স্কিনটা টান টান থাকবে, কোনো রোগ থাকবে না, আর তোমার বেলি ফ্যাটটাও অনেকটা কমে যাবে। তার প্রথম অভ্যাসটা হচ্ছে মিনিমাম 12 ঘন্টা ফাস্টিং এ থাকা। এটাই হচ্ছে তোমার হালকা থাকার সিক্রেট। বেশিরভাগ জাপানিজ মানুষরাই 12 ঘন্টা না খেয়ে থাকে আর 12 ঘন্টা খায়। সকাল 7টা থেকে খাওয়া শুরু করে এবং সন্ধ্যে 7টার মধ্যে খাওয়া শেষ করে ফেলে। এই 12 ঘন্টা না খাওয়াটা কোনো ডায়েট প্ল্যান না, এটা একটা ডিসিপ্লিন। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা স্টাডিতে দেখা গেছে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে শুধু তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটাই ঠিক হয় তাই না, তোমার ফ্যাট বার্নিংটাও বাড়িয়ে দেয় এবং কোষগুলোর মেরামতিটাও অনেক ভালো হয়। এই কোষ মেরামতির কাজটাকে সায়েন্টিফিক্যালি বলা হয় অটোফেজি। দীর্ঘ সময় যখন তুমি না খেয়ে থাকছো তখন তোমার কোষগুলো হজম করার কাজ করছে না, কোষগুলো নিজেকে মেরামত করার কাজ করছে। তোমার শরীরের ভেতরের ইনফ্লেমেশন কমাচ্ছে, চর্বি গলতে সাহায্য করছে। এবং 12 ঘন্টা না খেয়ে থাকার সাথে আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে ঘুমাতে যখন যাও তার 3 থেকে 5 ঘন্টা আগে রাত্রের খাবারটা শেষ করে নেবে, যাতে ঘুমাবার সময় তোমার পেটটা একদমই খালি থাকে আর ঘুমাবার সাথে সাথেই তোমার কোষগুলো মেরামতির কাজ শুরু করে দিতে পারে। এই পয়েন্টটা জানার পর এক্ষুনি আমায় কমেন্টে জানাও তুমি কবে থেকে এই 12 ঘন্টার ফাস্টিংটা শুরু করছো। এবারে আসি 2 নম্বর পয়েন্টে, দ্য ফার্মেন্টেড ফুড, যেটা তোমার গাটকে আর স্কিনকে ভালো রাখে। এই ফার্মেন্টেড ফুডটা জাপানিদের ভীষণ পছন্দ। তারা প্রতিবার খাবারের মধ্যে কোনো না কোনো ফার্মেন্টেড খাবার রাখে, বিশেষ করে মিসো স্যুপ বা ন্যাটো। ন্যাটো এমন একটা জিনিস যেটা হচ্ছে সয়াবিন ফার্মেন্ট করা। আমাদের খেতে একটুও ভালো লাগবে না, জাপানিজদের এটা খুব ভালো লাগে। আর এটার মধ্যে প্রচুর ভালো প্রোবায়োটিক থাকে। খাবারে যত প্রোবায়োটিক ভালো থাকবে তত তোমার গাট হেলথ ভালো হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে এবং হজমটা যখন ভালো হতে থাকবে শরীরের অন্যান্য অসুখগুলো কমতে থাকবে। জার্নাল অফ নিউট্রিশন সায়েন্স অ্যান্ড ভিটামিনোলজি জাপানের একটা স্টাডিতে দেখা গেছে ফার্মেন্টেড ফুড তোমার গাট ব্রেন অ্যাক্সেসটাকে ঠিক রাখে, যেটা তোমার মুডকে কন্ট্রোল করে, হরমোনকে কন্ট্রোল করে, এমনকি ওয়েট গেইনটাও বন্ধ করে। আসলে গাটের সাথে ব্রেনের একটা সরাসরি সম্পর্ক আছে। তোমার গাট যদি ঠিক না থাকে ব্রেনও ঠিক থাকবে না, আর এই দুটো ঠিক না থাকলে হরমোন ঠিক থাকবে না। এর ফলে তোমার ব্লটিং বাড়বে, স্কিনে ডালনেস এসে যাবে, কথায় কথায় অসুস্থ হয়ে পড়বে। আমরা ভারতীয়রা যে ধরনের ফার্মেন্টেড খাবার খেতে পারি সেগুলোর মধ্যে আসে দই, পান্তা ভাত, আরো কয়েকটা খাবার আছে। আমার একটা পুরো ফার্মেন্টেড ব্রেকফাস্টের উপর ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওটা দেখবে। মনে রাখবে তোমার গাট যদি সুস্থ থাকে তাহলে তুমিও খুশি থাকবে। জাপানিজদের 3 নম্বর অভ্যাসটা হচ্ছে তারা অনেক বেশি ভাত খায়। আটার জিনিস যেমন রুটি, পাউরুটি এগুলো তারা কম খায়। বেশিরভাগ মানুষই মনে করে ভাত খেলে মোটা হয়ে যাবে, রুটি খেলে ওজন কমবে, অথচ এই জায়গাটায় জাপানিজরা নিয়ম করে ভাতই খায় আর সেই ভাতটাও মার শুদ্ধ থাকে। বিশেষ করে রাইস কুকারে তারা ভাতটা তৈরি করে। আসলে রুটির তুলনায় ভাতটা অনেকটা কম খাওয়া যায় আর গ্লুটেন ফ্রি থাকে, যেটা হজম করতে সুবিধা হয়। এটা সবাই জানে ভাতের মধ্যে প্রচুর কার্বোহাইড্রেট থাকে। এই জায়গাতে জাপানিজরা শুধুমাত্র ভাত খায় না, তারা প্রচুর ধরনের শাকসবজি খায়, প্রোটিন খুব ভালো মাত্রায় খায়
আর ফার্মেন্টেড খাবারও খায়। এই কারণে ভাতের থেকে যে সুগার স্পাইকটা হওয়ার কথা সেটা হয় না, সবটাই ব্যালেন্সে থাকে। এশিয়া প্যাসিফিক জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে ট্র্যাডিশনালি জাপানিজরা যে চাল আর লেগুমসের খাবারটা খায় সেটা তুলনামূলকভাবে যারা রুটি খায় তাদের তুলনায় অনেক কম করে ওবেসিটি আর ডায়াবেটিসকে। তাই কালকে থেকেই চেষ্টা করবে যতটা ভাত খাও তার অর্ধেকটা ভাত নেবে আর অর্ধেকটা ডাল নেবে, কারণ ডালেও কার্বোহাইড্রেট আছে, তার সাথে ফাইবার আছে, আর এর সাথে অবশ্যই প্রোটিন আর প্রচুর শাকসবজি রাখবে। 4 নম্বর অভ্যাস জাপানিদের যেটা আছে সেটা হচ্ছে স্যুপ খাওয়া, যেটার জন্য খাওয়াটা কম হচ্ছে কিন্তু পেটটা ভরে থাকছে। জাপানিজরা প্রতিবার খাবারের আগে এক বাটি স্যুপ খায়, সেটা মিসো স্যুপ হতে পারে, সিউইড স্যুপ হতে পারে, বা যে কোনো ভেজিটেবল সেদ্ধ করে সেই স্যুপটাও খায়। তুমি খাওয়ার শুরু করবে যখন স্যুপ দিয়ে, স্যুপে যেহেতু প্রচুর জল থাকছে আর ভেজিটেবল থাকছে বলে ক্যালোরিটা অনেক কম হচ্ছে, তোমার অর্ধেকের বেশি পেট স্যুপেই ভরে যাচ্ছে। তখন নর্মালি তুমি যা খাও তার থেকে অনেক কম খাবার খাবে। এতে ডায়েট না করলেও ন্যাচারালি তোমার ওজনটা কম থাকবে। পেনিসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতে একটা স্টাডি হয়েছিল, যেখানে দেখা গেছে তুমি যখন স্যুপ দিয়ে তোমার খাওয়াটা শুরু করো তখন তুমি 20%রও বেশি ক্যালোরি কম খাও। তাহলে ভাবো তো, শুধুমাত্র স্যুপ দিয়ে খাওয়া শুরু করলেই টোটাল ক্যালোরি ইনটেকটা 20% কমে যাচ্ছে। এক্ষুনি আমাকে কমেন্টে লিখে জানাও তোমার কোন স্যুপটা সবচেয়ে পছন্দের। 5 নম্বর জাপানিজ অভ্যেস যেটা করে সেটা হচ্ছে একটা রিল্যাক্সিং বাথ। এই চান করাটা তাদের কাছে একটা ডিটক্সিফিকেশন। এটা তাদের কোনো রুটিন না, রিচুয়াল। তারা যখন চান করে সেই জলের মধ্যে ইপসন সল্ট দিয়ে নেয়, কোনো হার্বস দিয়ে দেয় বা ফুলের এসেন্স দিয়ে দেয়। সেই জলটা দিয়ে যখন চান করে তখন সারা বডিটা রিল্যাক্সড হয়ে যায়, ব্লাড সার্কুলেশন ভালো হয়, স্ট্রেস হরমোনটা ব্যালেন্সে থাকে, আর মাংস পেশিতে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটাও ঠিক হতে সাহায্য করে। জার্নাল অফ ফিজিওলজিক্যাল অ্যানথ্রোপোলজিতে একটা স্টাডি পাবলিশ হয়েছিল, সেখানে দেখা গেছে তুমি যখন উষ্ণ গরম জলে চান করবে তখন তোমার অক্সিজেন সাপ্লাইটা বাড়বে, কর্টিসল হরমোনটা কমবে, যেটা তোমার ঘুমের কোয়ালিটিকে ভালো করে, আর এই কারণে তোমার ফ্যাট বার্নিংটাও বাড়বে, অ্যান্টি এজিং এর কাজটাও হবে। তাই এবার থেকে চেষ্টা করবে অন্তত সপ্তাহে 2 দিন বালতির মধ্যে ইপসন সল্ট দিয়ে একটু উষ্ণ গরম জলে রিল্যাক্স করে চান করার, যাতে স্ট্রেস টেনশনটা একদম কমে যায় আর ঘুমটা খুব ভালো হয়। কারণ ফিট বডি রাখতে গেলে ফিট মাইন্ড রাখাটা খুব দরকার। 6 নম্বরে যেটা করে সেটা হচ্ছে নানা রকম সিজনাল খাবারকে এনজয় করে খায়। তুমি যদি জাপানিজ খাবার প্লেট দেখো তাহলে সেখানে সব রকমের খাবার দেখতে পাবে, আর বেস্ট পার্ট হচ্ছে তারা খুব কম পরিমাণে সব রকম ভ্যারাইটির খাবার খায়। খাবারগুলো এভাবে তৈরি করে যাতে তার পুষ্টিগুণটা বজায় থাকে। রান্নাটা খুব সিম্পল হয়, বেশিরভাগই স্টিম করা বা বেক করা বা জলে ফুটিয়ে নেওয়া। জাপানিজরা প্রোটিন হিসেবে প্রচুর পরিমাণে মাছ খায়, টোফু খায় এবং সয়াবিনের নানা রকম জিনিস খায়। প্রচুর ধরনের খাবার খায় বলে শরীর অনেক অ্যান্টিঅক্সিডেন্ট পায়, অনেক পুষ্টিও পায়, আর এই কারণে দীর্ঘদিন তারা সুস্থ থাকতে পারে। রিসার্চে দেখা গেছে যত রকমের তুমি সিজনাল ফুডস খাবে তত তোমার প্রকৃতির সাথে শরীরটা একটা রিদমে থাকবে, তোমার হজম ঠিক থাকবে, হরমোন ঠিক থাকবে, আর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও ভালো থাকবে। আমাদের এখানেও সিজনাল খাবারের কোনো অভাব নেই, সব সময় যে সিজনে যে শাকসবজি পাওয়া যাচ্ছে সেগুলোই খাবে, আর অনেক রকমের শাকসবজি খাওয়ার চেষ্টা করবে। আমাদের মতো জাপানিজরাও থালি সিস্টেমেই খায়, কিন্তু পার্থক্য হচ্ছে ওদের থালিতে খুব হালকা খাবার থাকে আর প্রতিটি খাবারই পরিমাণে খুব কম থাকে। তাই সবসময় ওরা 80% অব্দি পেটটা ভর্তি করে, পুরো ভর্তি করে না। এটা ওদের দীর্ঘদিন সুস্থ থাকার একটা সিক্রেট। 7 নম্বর অভ্যেস জাপানিজরা যেটা করে সেটা হচ্ছে একটা মর্নিং রিচুয়াল সেট করে, আর সেটা প্রতিদিন করে। এটাই জাপানিজদের ডিসিপ্লিনে থাকার আসল সিক্রেট। তারা রোজ একই সময় ঘুম থেকে ওঠে, সেটা উইকডেজ হোক বা হলিডে হোক। সকালবেলা অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে হয় না, যেহেতু 365 দিন একই সময় ওঠে তাদের শরীরই সেই অ্যালার্মের কাজটা করে। আর সকালবেলা উঠে কোনো রকম চিৎকার চেঁচামেচি উত্তেজনা এগুলোর মধ্যে যায় না, খুব শান্তভাবে সকালটা শুরু করে। সকালে কিছুটা গ্রিন টি খায়, স্ট্রেচিং করে, সূর্যের আলোয় হাঁটতে যায়, আর নিজের সাথে শান্তভাবে কিছুটা সময় কাটায়। ইউনিভার্সিটি অফ কিয়োটোর রিসার্চে এটা দেখা গেছে তুমি যদি একই সময় দীর্ঘদিন ঘুম থেকে ওঠো তাহলে তোমার সার্কাডিয়ান রিদমটা একদম ঠিক থাকে। এর জন্য হরমোন ব্যালেন্সে থাকে, মেটাবলিজম ঠিক থাকে, আর ইমোশনটাও একদম স্টেবল থাকে। তুমি দীর্ঘদিন অল্প বয়স্ক দেখতে থাকো। তুমি যখন সূর্যের সাথে ঘুম থেকে উঠছো আর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে নিজের কাজগুলো কম করে নিচ্ছ, তখন অটোমেটিক্যালি তোমার শরীরও প্রকৃতির নিয়মে চলছে। রিওয়ার্ড হিসেবে তুমি তোমার স্কিনে গ্লো পাচ্ছ, সুস্থতা পাচ্ছ, আর ভাবনা চিন্তাতেও ক্ল্যারিটি থাকছে। এই ভিডিওটা এত অবধি দেখার পর
একটুখানি কয়েক সেকেন্ড পজ দাও, একটু নিজের সাথে কথা বলো। তুমি ফ্রেশ ঘুম থেকে উঠবে, তোমার শরীরে কোনো ব্লটিং থাকবে না, স্কিনটা টান টান থাকবে। ঘুম থেকে ওঠার পর কোনো রকম ক্লান্তি তোমার আসবে না। এরম একটা তুমিকে যদি দেখতে চাও তাহলে অবশ্যই জাপানিজদের এই 7টা অভ্যাস নিজের জীবনে শুরু করে দাও। 12 ঘন্টার ইন্টারমিটেন্ট ফাস্টিং, প্রচুর ফার্মেন্টেড খাবার খাওয়া, আটা ময়দার জায়গায় চাল ডাল খাওয়া, প্রতিটি খাবারের আগে 1 বাটি করে স্যুপ খাবে, চান করাটা একটা রিচুয়াল হিসেবে নেবে, রিল্যাক্সিং বাথ নেবে, সেখানে নানা রকম সিজনাল শাকসবজি খাবে। আর সকালে ঘুম থেকে ওঠার একটা নির্দিষ্ট টাইম রাখবে, সেটা ছুটির দিনেও যেন ব্রেক না হয়। 7টা হ্যাবিটই কালকে থেকে শুরু করতে হবে না, একটা একটা করে শুরু করবে। একটা হ্যাবিট যখন তোমার মধ্যে সেটেল ডাউন করে যাবে তখন দ্বিতীয় হ্যাবিটটা স্টার্ট করবে। এইভাবে কয়েক মাসের মধ্যে 7টা হ্যাবিট নিজের জীবনে তৈরি করে নেবে। তার রেজাল্টে কি পাবে? প্রথমত হচ্ছে যতদিন বেঁচে থাকবে ততদিন সুস্থভাবে বেঁচে থাকবে, আর সুস্থ থাকবে মানেই দীর্ঘদিন বেঁচে থাকবে। ছোট ছোট অভ্যাস পরিবর্তন, কিন্তু তার রেজাল্ট অনেক বড়। আমি আগের দিন একটা ভিডিওয় বলেছিলাম সকালে কি ব্রেকফাস্ট করো, তাতে তোমরা তোমাদের অনেকগুলো ব্রেকফাস্ট আমার সাথে শেয়ার করেছো। পরের ভিডিওতে আমি সেই ব্রেকফাস্টগুলো বলবো। তোমার পছন্দের ব্রেকফাস্টে কি আছে কি নেই, কোনটা অ্যাড করলে ভালো হয়, আর কে খুব ভালো ব্রেকফাস্ট করে, এই সব কটা ব্রেকফাস্ট জানতে হলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।